সারা যাবে না? প্রথমে আমরা সমীকরণগুলোকে সাজিয়ে লিখব। কি করতে হবে? ডান পাশে বানাইতে হবে 0। আবার দ্বিতীয় যেটা আছে এটা তো সাজানো আছে না? a1 a2 প্লাস হচ্ছে b1 b2 কত হবে? 3 ইন্টু 4 প্লাস হচ্ছে -4 ইন্টু কি -3 12 প্লাস হচ্ছে 12 ইকুয়াল টু কত? 24। 0 থেকে কি বড় কি বের করতে বলছে? মধ্যবর্তী সূক্ষ্মকোণের সমাধি খণ্ডকের সমীকরণ। সুতরাং 1 এবং 2 নং রেখার মধ্যবর্তী সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ। কত হবে? প্রথম রেখা 3x মাইনাস হচ্ছে 4y মাইনাস 2 ডিভাইড বাই 9 প্লাস কত 16 ইকুয়াল টু হচ্ছে 4x মাইনাস 3y প্লাস হচ্ছে 1 নিচে কত হবে 16 প্লাস হচ্ছে কি 9 প্লাস হবে না মাইনাস হবে? আমাদের কনসেপ্ট ছিল যে যদি a1 a2 প্লাস b1 b2 0 থেকে বড় হয় পজিটিভ, তাহলে এখানেও পজিটিভ এবং সব বড়। পজিটিভ মানে কি বড়, তখন যেটা পজিটিভ ধরলে যেটা আসবে সেটা হবে কি স্থূলকোণের, আর নেগেটিভ ধরলে হবে কি সূক্ষ্মকোণ। তো এই দুটো সেম না? এই দুটো বাদ যাবে, বাদ যাওয়ার পরে থাকবে 3x মাইনাস 4y মাইনাস 2 মাইনাস 4x প্লাস 3y তারপরে মাইনাস 1। সবগুলো যদি এক পাশে নিয়ে আসা হয় 7x মাইনাস কি 7y তারপরে হচ্ছে প্লাস মাইনাস কি 1 ইকুয়াল টু 0, এটাই আছে। আগে যেটা করা হয়েছে সেটা উল্লেখযোগ্যভাবে যদি বলা হয় তাহলে কুমিল্লা বোর্ড 19 এবং 17 আসছে সৃজনশীলে, আর এখন যেটা লেখা হচ্ছে এটা চিড়িয়ার মোড় 21 আসছে। কালকে বাসায় গিয়ে করছিলে তোমরা? করতে পারছো? কথা বলো না কেউ, সব পারছো? আচ্ছা, আর বাকিদের কি অবস্থা? এটা আনসার আর কি, দেখো এরকম আসে কিনা।
এই ম্যাথটা করা হয়েছিল তোমাদের? লেকচার দেখতে পারো। লাস্ট লেকচারটা কারো কাছে আছে ম্যাথের? অন্তকেন্দ্র নির্ণয় করা। করা হয়নি না? আচ্ছা, তোমাদের প্রথম দিনে তো পারবাই। দেখো পরটায় তোমাদের কাজ হচ্ছে শীর্ষবিন্দু গুলা বের করবা। তোমাদের কাজটা তোমরা করবা, শীর্ষবিন্দু গুলা কিভাবে বের করবা? মনে করো এটা এ বি সি, বাহুগুলোকে ইচ্ছে মতো ধরে নাও। এটা ধরলা যে 4x প্লাস 3y মাইনাস 12 ইকুয়াল টু 0। সময় বেশি লাগবে বাট কাজগুলা সহজ। যদি বলা হয় এই বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলে, পারা যাবে? হ্যাঁ, এই যে এ বি আর এসি এর সমাধান করবো, এই পাবো। সেম ভাবে এই যে এ বি আর বিসি সমাধান করে বি। আচ্ছা, সমাধান করার পরে এ এর বিপরীতটাকে এ ধরা হয়, এটাকে ধরা হয় বি, এটাকে ধরা হয় ছোট হাতে সি। এই বের করা যাবে? বি মানে বিসি এর দূরত্ব, বি বিন্দুর স্থানাঙ্ক আর সি বিন্দুর স্থানাঙ্ক জানলে দূরত্ব বের এভাবে। হ্যাঁ, তাহলে তোমাদের কাজ হচ্ছে শীর্ষবিন্দুগুলো বের করবা, কাজ সময় লাগবে। তারপর হচ্ছে বাহুগুলোর দৈর্ঘ্য বের করবা। এরপরে কি করতে হবে বলে দিবা, একটু চিন্তা করো। উপরে দূরে দেখো আনসার মিলছে কিনা। তাহলে এখানে যে ম্যাথটা আছে, এই ম্যাথটা কি করতে হবে? একটা ত্রিভুজ দেওয়া আছে, তার তিনটা বাহু দেওয়া আছে, সেখান থেকে কি বের করতে হবে? অন্তঃকেন্দ্র বের করতে হবে। তো অন্তঃকেন্দ্র বের করার একাধিক প্রসিডিউর আছে। এবার আমরা তিনটা মেথডে করতে পারবো। কয়টা? তিনটা মেথডে। তো তার মধ্যে একটা মেথড হচ্ছে আমরা কি করলাম, যে বাহুগুলা সমাধান করতেছি, সমাধান করে শীর্ষবিন্দুগুলো বের করব। এ বি আর এসি সমাধান করে এ বি আর বিসি সমাধান করে বি, আর হচ্ছে এসি আর এবং বিসি রেখার সমীকরণ সমাধান করে সি বিন্দু বের করা হয়েছে, যেটা তোমরা অলরেডি করছো, সবারই সেম আসছে। করার পরে এবি যেটা আছে এখানে এবিসি কিন্তু মানে হচ্ছে ইচ্ছা মতো ধরা যাবে না। ত্রিভুজের ক্ষেত্রে কনভেনশনাল কিছু রুল আছে, তোমরা জানো যে এ শীর্ষের বিপরীতটাকে ধরা হয় কি এ, বি শীর্ষের বিপরীতটা হচ্ছে ছোট হাতের বি, আর সি শীর্ষেরটা হচ্ছে ছোট হাতের কি সি। তাহলে ফর্মুলায় যে আমরা যে ফর্মুলা অ্যাপ্লাই করব সেখানে হচ্ছে এইভাবে আসবে, যে অন্তঃকেন্দ্র বের করার ফর্মুলা আছে। ফর্মুলা কিভাবে আসছে একটু পরে দেখাচ্ছি। তো অন্তঃকেন্দ্রের ফর্মুলা হচ্ছে এর সাথে যে বাহুটা নিব তার বিপরীত শীর্ষের ভুজ আসবে। যখন ভুজ নিব তখন ভুজগুলো আসবে, কোটির সময় কি আসবে? কোটিগুলো আসবে। তাহলে এখানে আসতেছে এ এক্স ওয়ান, মানে এ এর সাথে তার বিপরীত শীর্ষ যেটা আছে এটাকে ধরবো আমরা এক্স ওয়ান ওয়াই ওয়ান। বি কে ধরবো কি? বি হচ্ছে এক্স টু ওয়াই টু, সি হচ্ছে এক্স থ্রি ওয়াই থ্রি। এর সাথে আসবে তার বিপরীত শীর্ষ এক্স ওয়ান, তাহলে বি এর সাথে কত আসবে? এক্স টু। সি এর সাথে কত আসবে? এক্স থ্রি। আর নিচে তিনটা বাহুর যোগফল আসবে, মানে এক কথা বলতে পারে যে পরিসীমা। এখানেও সেম, এটা ভুজের ক্ষেত্রে ভুজগুলো নিব, কোটির ক্ষেত্রে কি নিব? কোটিগুলো নিব। একদম সেম ফর্মুলা।
এর সাথে তখন কত হবে y1, b এর সাথে কত হবে y2, আর c এর সাথে কি হবে y3 হবে। এটা হচ্ছে ফর্মুলা, অন্তঃকেন্দ্র বের করার ফর্মুলা। কিভাবে আসছে একটু পরে আমরা দেখতেছি। এখন এটাতে মান বসাও, বসাই দেখো কত আসে। এবিসি হচ্ছে বাহুর দৈর্ঘ্য, আর এখানে x1 x2 3 হচ্ছে শিশুগুলার কি ভুজগুলা, y1 y2 y3 হচ্ছে কি কোটিগুলা। মান বসাই দেখো ফাইনালি যে রেজাল্টটা আসবে সেটা তোমাদেরকে বলে দিই। এটার আনসার আসবে, ভুজ আসবে 3, আর কোটি আসবে হচ্ছে 25/7। মানগুলো বসায় ডাইরেক্ট ক্যালকুলেটর ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। নেনা পড়ে গেছো, 2 খাইছো না, 2 ছাড়া খেয়ে ফেলছো? আর একটু দিয়ে নাও, এই 3টা দিয়ে খাও। দেখি গ্রামের পাইছো নাকি, গাছ থেকে পড়ছি 2 ছাড়া খাই ফেলছো, কত হাত ঘুরে আসছে। মিলে ঠিক আছে না, সেম বলছে, ঠিক আছে। শেষ লেখা। আচ্ছা, তোমরা 9-10 এ পড়ে আসছো, হয়তো পড়ে আসছো অথবা পড়ে আসছো ভুলে গেছো, অথবা পড়ে আসো নাই, থাকিবে যে করে আসছো। এই তিনটা যে কোনো একটা অপশন হতে পারে। জেএল ম্যাথের চ্যাপ্টার 14 ওখানে কিছু বেসিক ছিল, সেই বেসিক অনুযায়ী একটা থিওরি ছিল এরকম, যে ত্রিভুজের যে কোনো কোণের অন্তর্দ্বিখণ্ডক বিপরীত বাহুকে উক্ত কোণ সংলগ্ন বাহুদের অনুপাতে অন্তর্বিভক্ত করে। মনে আছে? পড়ছো কেউ? ছিল এটা? শর্ট সিলেবাস ছিল? তোমার তো ফুল বই ছিল। ত্রিভুজের যে কোনো কোণের অন্তর্দ্বিখণ্ডক বিপরীত বাহুকে উক্ত কোণ সংলগ্ন বাহুদের অনুপাতে কি করে? বিভক্ত করে। চ্যাপ্টার 14 এ ছিল, বুঝছো? মানে অর্থাৎ এই যে আমরা কোণটাকে সমান বিভাগে ভাগ করলাম, যে এটা এটা হচ্ছে কি এই কোণের অন্তর্দ্বিখণ্ডক। অন্তর্দ্বিখণ্ডক মানে অন্তস্থ কোণকে সমান বিভাগে ভাগ করতেছে, অন্তর্দ্বিখণ্ডক। তাহলে এটা কি করলো, এই কোণটাকে করলো, এই কোণের সাথে বাহু ছিল এবি আর এসি, তাহলে তৃতীয় বাহু কোনটা? তৃতীয় বাহু হচ্ছে বিসি। বিসি কে কি অনুপাতে ভাগ করলো? বিডি আর হচ্ছে কি সিডি বা ডিসি। তো এখন বলছে এই যে অনুপাতটা হবে, এই অনুপাতটা হবে ওই কোণের সাথে যে বাহুগুলো আছে তাদের অনুপাতের সমান। তো এই কোণের সাথে কি কি বাহু আছে? এবি আর এসি। কোনটা আগে লিখবো, মানে আমরা যদি এই পাশে বিডি লিখছি, বিডি তারপর ডিসি, তাহলে এই পাশ থেকে কোণের এই পাশটা আগে লিখবো, যে এবি আর হচ্ছে হলো কি এসি। ঠিক আছে? তো এই বাহুটাকে পুরোটাকে আমরা এ ধরি, এটাকে ধরি সি, এটাকে হচ্ছে হলো কি বি। তার মানে বিডি ডিভাইড বাই হচ্ছে হলো ডিসি ইকুয়াল টু কত?
এবি ডিভাইডেড বাই কত, এসি। এবি কে আমরা বলি কি, সি, আর এসি কে বলি হচ্ছে কি, বি। তো এখন আমাদের হচ্ছে হলো যে আসলে এই যে অন্তঃকেন্দ্র যে নিয়ে আমরা আলোচনা করি, হোয়াট ইজ অন্তঃকেন্দ্র? অন্তঃকেন্দ্র কি? অন্তঃকেন্দ্র যেমন তাদের মানুষের অন্তঃস্থ, হৃদয়, অন্তরাত্মা, বিষয়গুলো সাংঘর্ষিক। কিছু কিছু ক্ষেত্রে আল্লাহ মানুষকে কিছু, যাকে হেদায়েত দেয় তখন অনেকগুলো নিদর্শন দেখায়। এক লোক ছিল, বিখ্যাত এক লোক, আজকে ভিডিও দেখতেছিলাম তো এরকম। তো সে হচ্ছিল যে খ্রিস্টান ছিল এবং ছোটবেলা থেকে তারা ধার্মিক ছিল খ্রিস্টান ফ্যামিলি হিসেবে আর কি। ওদের ইয়েতে যাইতো, ওদের যে কৃষ্টি কালচার এগুলা ইয়ে করতো। তার কিছু 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 বিষয়ে কনফিউশন ছিল, যেমন তারা ঈসা আলাইহিস সালামকে যে ইয়ে মানতো, মানে আল্লাহর পুত্র মানতো, তারপরে হচ্ছে হলো যে এবং তাকে খুদাও মানতো। তো তার মধ্যে কিছু কিছু কনফিউশন কাজ করতো, যে 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 প্রভু হবে, সৃষ্টিকর্তা হবে, সে তো মারা যাবে না, তাহলে এটা কিভাবে হয়? এটা সে বিভিন্ন জায়গায় হচ্ছে হলো কোশ্চেন করতো বিভিন্ন যাজকদের কাছে, বাট কোশ্চেন করে সে একবার আনসার কারো কাছে পাইতো না। বাট অনেক সময় হয় না যে মানুষের একটা কৃষ্টি কালচার থাকতে থাকতে কয় থাক, বাদ দিই, জন্ম পালন করি, এসব যাবার না। তো এটার মধ্যে দিয়ে সেই কি যাওয়া শুরু করলো। যাওয়া হওয়ার পরে এরপরে হচ্ছে হলো যারা এক সময় তার ইয়ে হলো যে ইসলাম ধর্ম যে হচ্ছে সন্ত্রাসী ধর্ম, এটা এটা প্রমাণ করার জন্য সে বই লেখা শুরু করলো। হ্যাঁ, তারপরে হচ্ছে হলো, এবং এটা করার জন্য কি করতে হবে, এদেরকে মোকাবেলা করার জন্য পলিটিক্স করতে হবে, এবং সেই পলিটিক্সে যোগদান করছে হলো যে মানে মুসলিমদের বিরুদ্ধে যাওয়ার জন্য। তার এটা ছিল এরকম পলিটিক্স যোগদান করলো। তা যাই হোক, তো পরবর্তীতে হচ্ছে হলো সে তারপরে সে কোন বিশ্ববিদ্যালয়ের একজন মুসলিম টিচারকে বলছে যে আপনার ধর্ম সম্বন্ধে আমি জানতে চাই। সে বড় নাই যে আমি ইসলামের বিরুদ্ধে লিখবো, মানে জানতে চাই এই ধরনের। তো উনি লিঙ্ক দিয়ে দিছে, এটা দেখেন, এটা দেখেন, এই কাজগুলো করেন। যাক, লম্বা কাহিনী, অনেক লম্বা কাহিনী, তো দেখতে চাইলে দেখতে পাবা, আমার থেকে লিঙ্ক নিয়ে আমি দেখবো। তো শর্টকাটে বিষয়টা ছিল এরকম যে সেই ওটার বিরুদ্ধে যেতে যেতে এমন অবস্থা হয়ে গেছে যে যে সৃষ্টিকর্তা একজন, মানে আগে আগে তো তারা ইয়ে ছিল ট্রিনিটি, মানে ওই তিনজনকে মিলে এক খোদা মনে করতো, ওখান থেকে একজন আসছে, এবং লাস্টে অনেক রিসার্চ করে সে উনি হিসাব করলো যে প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে মেরে ফেলছে। এবং তার মাথার মধ্যে কাজ করতে থাকে, সে আল্লাহকে যদি বিশ্বাস করে আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি রাসূল হিসেবে মানে, তাহলে তো মুসলমান হয়ে গেছে। এখন সেটা তার মন এটা মেনে নিতে পারতেছে না। এটা মেনে নেওয়ার দুইটা কারণ, একটা হচ্ছে যে এই যে এতদিনের কৃষ্টি কালচার বা সমাজ ব্যবস্থা, এটা তার নফস তাকে বাধা দিচ্ছে, আর একটা হচ্ছে হলো তার মধ্যে অহংকার। এই দুইটা বিষয় বাধা দিচ্ছে এরকম। তখন সে এটা মানতে পারতেছে না। তো ঘুমানোর সময় বলতেছে, আল্লাহ আমারে আপনি মানে কোনো নির্দেশন দেখেন আর কি। তো ঘুমাই গেছে বলে আমি ঘুম থেকে ওঠার পরে আমার কেমন যেন একটা টেনশন লেস একটা ইয়ে কাজ করতেছিল, আমার কাছে মনে হয় যে আমি মুসলমান হয়ে গেছি, এরকম মনে হচ্ছে। তো কথাও হচ্ছে হলো আমার মন পুরোপুরি কি মানতেছিল না। তো আমি কি করলাম যে আহ, দেখ, এটা আগে পরে হবে এর যে কারণে। তো সে হচ্ছে হলো সব বই পুস্তক যা আছে সব ইয়ে করে দিচ্ছে, যা ওগুলা ভুলে যাই, যা আসলে। তো যখন ইয়ে করতেছিল তখন তখন হচ্ছে মনে কোরআন শরীফ ছিল, কোরআন শরীফটা পড়ে গেছে, পড়ে একটা পৃষ্ঠা উল্টাইছে। তো ওখানে 22 নাম্বার সূরার কত নাম্বার আয়াত, যে 19 নাম্বার না কত নাম্বার আয়াত, ওই আয়াতটা তার একদম সামনে আসছে যে বস্তুত মানুষের চক্ষু অন্ধ হয় না, অন্ধ হয় হচ্ছে হলো বক্ষস্থিত হৃদয়। বুঝলে? মানে এটাই ছিল তার ইয়ের কাহিনী, মানে যে ওই যে একদম ফাইনাল রাউন্ডে তার মোটিভেশন আর কি। তখন সে বুঝতেছে যে এটা আসলে আল্লাহ আমাকে বলছে, আমি তো সব বুঝছি, চোখ দিয়ে সবই দেখছি, কিন্তু আসলে আমার সমস্যা কোন জায়গায়, আমার অন্তরটা অন্ধ হয়ে গেছে। কোনটা? চোখ দিয়ে তালা দেয়, চক্ষু তো অন্ধ হয় না, সব তো দেখে ফেলছে, বুঝে ফেলছে সে, কিন্তু সমস্যা কোন জায়গায়? সমস্যা তার তার হৃদয় এখন মেনে নিতে পারতেছে না। তাহলে সমস্যা কোন জায়গায়? হ্যাঁ? হৃদয়ের সমস্যা। যে চোখ বস্তুত কি হয় না, চক্ষু অন্ধ হয় না, অন্ধ হয় মানুষের বক্ষস্থিত হৃদয়, হৃদয়টা অন্ধ হয়ে আছে। তো যাই হোক, তো সে তো ইসলামের বিরুদ্ধে ছিল, এবং হচ্ছে হলো আরেকটা মোটিভেশন তার মধ্যে কাজ করছে যে আমাদের যে নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন হচ্ছে হলো যে মক্কা বিজয় হয়েছে, তো উনি যখন সিরাত পড়তেছিল, সিরাত গ্রন্থ পড়তেছিল, তো ওখানে ছিল মক্কা বিজয় যখন ছিল, মক্কা বিজয়ের আগে যুদ্ধের সময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যে চাচা ছিল, প্রিয় চাচা, নাম জানো তোমরা? কি নাম? হামজা রাদিয়াল্লাহু তাআলা। তাকে এই যে আবু সুফিয়ানের কি স্ত্রী হিন্দ, মানে কোন একটা যুদ্ধে, মানে তাকে হচ্ছে হলো মারার জন্য স্পেশালি একজনকে রাখছিল যে তুমি ওকে মারবা, কারণ সে তো অনেক বড় বীর ছিল এরকম। তো যখন সে পাথরের পিছন থেকে মানে ইয়ে করে তীর দিয়ে মেরে ফেলছিল আর কি। তো ওই যুদ্ধের ময়দানে মুসলমানরা তো পরাজিত হয়েছিল। যাই হোক, তো ওখানে হচ্ছে হলো হামজা রাদিয়াল্লাহু আনহার ওই যে উনার কান কেটে ফেলছিল, নাক কেটে ফেলছিল,
এবং হচ্ছে হলো যে মানে খুবই বিভৎস ঘটনা আর কি করছিল আর কি, এবং সেটা নিয়ে হচ্ছে হলো যে আহ আনন্দ উৎসবও করছিল গোত্রে এসে, যে দেখো বীর তার নাক কেটে ফেলছে, কান কেটে ফেলছে, এটা ঝুলাই, তারপরে অনেক এই অবস্থা আর কি, বুক মানে কলিজাও ছিঁড়ে ফেলছিল, এরকম ভয়াবহ অবস্থা ছিল আর কি। তো উনি যখন পড়তেছিলেন, বলছে আমি যখন পড়তেছিলাম, তো যখন মক্কা বিজয় হলো, তো আমি তো বুঝছি মোটামুটি শিওর যে এখন এই মহিলারে কি করবে, ধরে শুলে ফুটাবে, শুলে ছড়াবে, অথবা হচ্ছে হলো মারে, একদম অবস্থা খারাপ। ঠিক আছে, কিন্তু পরে পরবর্তীতে মানে উনার আচরণে আমি অবাক হয়ে গেলাম। আচরণটা কেমন ছিল, যে বললো যে সে যেহেতু এই কাজ করছে, সে যাতে আমার চোখের সামনে কোনোদিন না আসে, কিন্তু সে চাইলে মুসলমান হয়ে থাকতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু সে যেহেতু আমার চাচাকে সে মানে এইভাবে ইয়ে করছে, মারছে, সেই জন্য আমার চোখের সামনে না আসে, কারণ তাহলে আসলে আমার কি হবে, আমার চাচার শোকটা আমার তাতে হবে, হ্যাঁ, চোখের সামনে আসতে না করছে, কিন্তু সে যদি মুসলমান হয়ে থাকতে চায়, কোনো সমস্যা নেই। তো এটা তাকে উনাকে নড়া দিছে, যে নরমালি কি হচ্ছে যে উনি প্রতিশোধ নেওয়ার জন্য ক্ষমতায় যখন আসে তখন মানুষকে রিভেঞ্জ দেয়, কিন্তু উনি হচ্ছে হলো যে এটাকে ক্ষমা করে দিচ্ছে, এটা আর কি তাকে খুব নাড়া দিছে আর কি। তো যাই হোক, তো এখন আপনাদের হচ্ছে হলো যে যে বিষয়গুলো বেসিকগুলো শিখে আসা দরকার, তো সেগুলো শিখে আসেন নাই, তবে আমার কিছু যারা থাকে ওদেরকে পড়ায় বেশি মজা পায়, যারা 9-10 এ পড়ে, ইন্টারে পড়ে, ওদের ওদের জন্য একটা প্লাস পয়েন্ট, ওদেরকে যখন 9-10 এ পড়ে তখন বলে যে এই দেখো এটা কিন্তু ইন্টারে গিয়ে লাগবে, হ্যাঁ যখন 10 এ পড়ে যে এরকম, এটা কিন্তু ভালো তুমি কি যে ইয়ার সম্পদ উপপাদ্য না পড়ার সমস্যা নাই, ইন্টারে যে সম্পদ উপপাদ্য নাই, কিন্তু এই বেসিক কাজে লাগবে। তো এখন অন্তঃকেন্দ্র কেন্দ্র হচ্ছে ত্রিভুজের কি কোণগুলো, কোণগুলোকে সমান দুই ভাগ করে ভাগ করব, তাহলে ওরা যেখানে মিলিত হবে প্রত্যেকটা কোণকে সমান দুই ভাগে ভাগ করব, প্রথম দুইজন যেখানে মিলিত হবে তৃতীয় ব্যক্তিও কি একই জায়গায় মিলিত হবে। তো এখন ত্রিভুজ যদি, এখন এই কনসেপ্টটা কিন্তু আমরা ত্রিভুজ হচ্ছে এবিডি তে অ্যাপ্লাই করতে পারি। ত্রিভুজ এবিডি তে হচ্ছে হলো বি কোণের অন্তর্দ্বিখণ্ডক হচ্ছে হলো কি, অন্তর্দ্বিখণ্ডক কি বলেন, অন্তর্দ্বিখণ্ডক হচ্ছে হলো কি বিআই না, মানে আমরা যদি শুধু একটু চিন্তা করি যে এই কোণটাকে তো সমান দুই ভাগ করা হয়েছে না, তাহলে সমান দুই ভাগ করছে তৃতীয় বাহুকে, ত্রিভুজ এবি এবিডি এর বি কোণকে সমান দুই ভাগ করা হয়েছে, তার মানে তৃতীয় বাহুটা কি এডি না, তাহলে এই অন্তর্দ্বিখণ্ডটা অন্তর্দ্বিখণ্ড এদিকে কি অনুপাতে ভাগ করছে, এআই আর কি আইডি অনুপাতে, আবার এআই আর আইডি এর অনুপাত কি হবে, তাহলে বাকি দুইটা বাহু কি এই কোণের সাথে যে বাহুগুলো আছে এ বি এর কত সমান, বিডি এর সমান, বুঝছি না বুঝি নাই, হুম, কথা বলে না, মানে রেসপন্স করিও। যেমন এটাতে কি ছিল, এই যে যে এই কোণটাকে সমান বিভাগ করা হয়েছে ত্রিভুজ এবিসি এর, এই কোণটা যে তৃতীয় বাহুকে ভাগ করছি কি অনুপাতে, বিডি আর বিসি, এটার অনুপাত কার সমান হবে, এই কোণের সাথে যে বাহুগুলো আছে তাদের অনুপাতের সমান। ঠিক সেম ভাবে এখানে ত্রিভুজ আমরা কোনটা নিচ্ছি, কথা বলো না, ত্রিভুজ হচ্ছে এই ত্রিভুজটা, এই ত্রিভুজের কোন কোনটাকে সমান বিভাগ করা হয়েছে, এই যে বি কোণটাকে, তাহলে বিআই হচ্ছে কি অন্তর্দ্বিখণ্ড, তাহলে এখন এই বিআইটা এডি বাহুকে কি অনুপাতে অন্তর্বিভক্ত করছে, এআই অথবা আইডি, একটা আগে পরে লিখলে সমস্যা নাই, এআই আর হচ্ছে আইডি, তাহলে এটা হবে কি এই কোণের সাথে যে বাহুগুলো আছে কত আছে, একটা আছে এবি বাহু, একটা হচ্ছে বিডি বাহু, কোনটা আগে লিখবো, যেহেতু আমরা এআই লিখছি আগে উপরে লিখছি, তাহলে এ এর সাথে কোনটা আছে, এবি আছে, এবি লিখতে হবে, বিডি লিখতে হবে, বুঝছি না বুঝি নাই। এটা হচ্ছে, এটাকে যদি আমরা 1 নম্বর সমীকরণ দিই, এটা হচ্ছে সাপোজ 2 নম্বর সমীকরণ। এবার ত্রিভুজ হচ্ছে এসিডি তে সেম ফর্মুলা অ্যাপ্লাই করলে কি হবে বলেন, ওই সেম তো, এআই ডিভাইড বাই হচ্ছে হলো কি আইডি ইকুয়াল টু হচ্ছে কি, তাহলে সেক্ষেত্রে হবে এসি ডিভাইড বাই কত হবে, সিডি হবে, এটা হচ্ছে 3 নাম্বার। সো 2 আর 3 নাম্বার থেকে কি লেখা যায় কি, হুম, এবি ডিভাইড বাই হচ্ছে হলো বিডি ইকুয়াল টু হচ্ছে এসি ডিভাইড বাই কত, সিডি ইকুয়াল টু হচ্ছে এবি প্লাস হচ্ছে এসি ডিভাইড বাই হচ্ছে বিডি প্লাস সিডি, এটা জানি তো নাকি, নাকি এটা জানেন না, আচ্ছা লেখেন, কি কি জানেন না জানেন না ওটা নিয়ে কনফিউশন আছে আপনাদের। ফর্মুলাটা কিভাবে আসছে সেই বেসিকটা আমরা শিখতেছি, যেটা পরে ভুলে গেলে সমস্যা নেই। আমরা এটা সহ লিখতে পারি, সুতরাং তিনটাকে একসাথে লাগে, এআই ডিভাইড বাই হচ্ছে আইডি ইকুয়াল টু হচ্ছে এবি বাই বিডি ইকুয়াল টু এসি বাই সিডি ইকুয়াল টু এবি প্লাস এসি ডিভাইড বাই বিডি প্লাস সিডি।
শেষ লেখা। তো এবি আর বিসি, এখান থেকে আমরা এবি প্লাস বিসি থাকলো, এবি প্লাস এসি, বাকি এটা প্লাস করা হয়েছে, আসলে বিডি আর সিডি প্লাস করে কত হয়? বিসি হয়। তো এবি হচ্ছে কত? সি, এসি হচ্ছে কত? বি, আর বিসি হচ্ছে কত? এ। দেখেন এখানে আমরা হচ্ছে হলো এ বিন্দুর স্থানাঙ্ক আমরা ধরে নিচ্ছি কত? x1 y1, বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে কত? x2 y2, সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে কত? x3 y3। আমাদের কিন্তু বাহুগুলার দৈর্ঘ্য দেওয়ার কোনো দরকার নাই, কেন? শুধুমাত্র ত্রিভুজের শীর্ষগুলো দিলেই হবে না, কারণ এবি আর বিসি সি এগুলো দূরত্ব বের করলে তো এবিসি পাওয়া যাবে। বাহুগুলোর দৈর্ঘ্য দেওয়ার দরকার আছে? দরকার নেই। আচ্ছা, তো এখন হচ্ছে হলো যে এখানে থেকে দেখেন বিডি আর ডিসি এর অনুপাত কত? বিডি আর ডিসি এর অনুপাত কত বলেন? সি ইস টু বি না? তাহলে আমরা এটা বলতে পারি না যে ডি বিন্দু হচ্ছে হলো কি করে, বিসি কে সি অনুপাত বি তে অন্তর্বিভক্ত করে, এই হিসেবে ডি বিন্দুর স্থানাঙ্ক বের করা যাবে? প্রথমে আমরা এখানে বলতে পারি যে বিডি আর হচ্ছে ডিসি এর অনুপাত কত? সি ইস টু কি? বি। বি থেকে ডি আর হচ্ছে হলো সি থেকে ডি অনুপাত কত? সি ইস টু কি বলেন? বি। বুঝতেছি কথা? এই হিসেবে কি তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক বের করা যাবে? কত হবে বলেন? ওই যে অন্তর্বিভক্তের যে সূত্র, তাহলে সি ইন্টু হবে এক্স থ্রি প্লাস হচ্ছে কত? বি ইন্টু কত হবে? এক্স টু ডিভাইডেড বাই কত? সি প্লাস বি, এম ওয়ান প্লাস এম টু। সেম ভাবে কোটি কত হবে? সি ওয়াই থ্রি প্লাস হচ্ছে বি ওয়াই টু ডিভাইডেড বাই হচ্ছে কত? সি প্লাস বি। ঠিক আছে? একটু মধ্যে কোনো কোশ্চেন আছে? হুম, নাই। এবার এই যে ধর্মটা আছে সমানুপাত ধর্ম, এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি যদি হয়, তাহলে ধর্মটা হচ্ছে, এটা খেয়াল রাখবেন, এটা পরে আবার কাজে লাগবে। সি বাই ডি, এই দুটো অনুপাত ইকুয়াল টু হচ্ছে হলো যে এ প্লাস সি ডিভাইডেড বাই বি প্লাস ডি ইকুয়াল টু হচ্ছে এ মাইনাস সি ডিভাইডেড বাই বি। এই তখন চারটা অনুপাতই সমান হয়। আরো বিভিন্ন অনুপাত আছে, বাট এই দুইটাই বেশি কাজে লাগে, প্লাস মাইনাস এগুলো কাজে লাগে বেশি, বেশি করে প্লাস একটা। আপনি বলতে পারেন কেন? দেখেন বিভিন্ন অ্যাঙ্গেলে আপনাদেরকে প্রমাণ করার চেষ্টা করে। তারপরে এটুক লিখছেন লাস্টে, এটা মনে হয় লেখা হয় নাই নাকি? এখানে শুধু একটু লিখে রাখেন, আমরা যদি লিখি যে এখান থেকে ফাইনালি কি লিখতে পারি, এআই আর হচ্ছে আইডি এর অনুপাত কত? এটা ছিল এআই দিয়ে শুরু হয়েছে, এআই বাই আইডি কত?
সি প্লাস বি অনুপাত কত আসে? এ আসে। তো যারা একটু লিখে নাও, মানে নিচেরটা একটু লিখে নিতে পারো, নিচেরটা মুছে ফেললো। তাহলে ইন্টারের পড়ার আগে এখন আমরা আবার 9 10 এর পড়ায় একটু ফিরে যাই। অনুপাত সমানুপাতের ধর্ম। আমরা ধরে নিয়েছি সাপোজ যে a বাই বি ইকুয়াল টু হচ্ছে সি বাই ডি ইকুয়াল টু কে। তাহলে কি a ইকুয়াল টু বি কে লেখা যাবে না বলেন? সি ইকুয়াল টু কি লেখা যাবে? ডি কে লেখা যাবে। তো এখন যদি আমরা হচ্ছে যে এইখানে মান বসাই, এই যে a প্লাস সি ডিভাইড বাই বি প্লাস ডি, এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে বি কে, সি এর ভ্যালু কত? ডি কে, নিচে কত? বি প্লাস ডি। তাহলে কে কমন যাবে না? কে কমন গেলে কত? বি প্লাস ডি, বি প্লাস ডি। তো বি প্লাস ডি এর মধ্যে কাটা গেলে থাকে কি? কে। হোয়াট ইজ কে? এই যে এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি। বুঝছি? তো মাইনাসের ক্ষেত্রে সেম হবে না, দেখেন এখানে বসালে কত হবে? এ মাইনাস সি মাইনাস, শুধু বি মাইনাস ডি কাটাকাটি যাবে, ঘুরে ফিরে কেই তো আসবে। এবার আসেন আপনি বিষয়টা শুধু একটা প্রমাণ বুঝছেন, এটাকে একটু ফিল করেন। যেমন দুইটা অনুপাত, তবে দুইটা অনুপাত সমান হইতে হবে, মানে এ বাই বি আর সি বাই ডি অনুপাত সমান হইতে পারে। যেমন কেমন হতে পারে, যে দিলাম হচ্ছে হলো যে 2/5 দিলাম, আর এখানে দিলাম হচ্ছে সাপোজ 8/20। এই দুটো কি সমান হয় অনুপাত? এটা 4 দিয়ে ভাগ করলে 2 হয়। তার মানে আপনাকে তো এমন কিছু নিতে হবে যেটা আসলেই সমান। তো এখন যদি এই দুইটা যোগ করি, যোগ করলে কত হয়? পুরো দুইটা 10, নিচে কত হয়? 25। তো এই দুইটা কাটাকাটি করলে কত হয়? হ্যাঁ, 5 দিয়ে কাটলে কত? 2/5 আসছে। আবার যদি বিয়োগ করি, সাপোজ এখান থেকে এটা বিয়োগ করলাম, 2 থেকে 8 গেলে কত? -6। 5 থেকে 20 গেলে কত? -15। 3 দিয়ে ভাগ করলে উপরে 2, নিচে কত? 5, ঘুরে ফিরে সেমই আসতেছে। বুঝতেছি? হ্যাঁ, বুঝতেছি, মানে বিষয়টা কিন্তু ঘুরে ফিরে সেম আসছে। আরেকটা উদাহরণ দিই। যেমন আমরা দিলাম হচ্ছে 2/3 দিলাম, আমার তো সমান নিতে হবে। আমরা নিলাম হচ্ছে হলো যে 8/12। দুটো কি সেম? সেম। এখন যদি যোগ করলে 10 আর কত? 15, কাটাকাটি করে কত আসে? বিয়োগ করলে কত? -6 ডিভাইড বাই কত? -9, কাটাকাটি করে কত? মাথা ঢুকছে? বিষয়টা ফিল করতেছি, অনুভব করতেছি। আচ্ছা, তো আমরা এখানে লাস্টে হচ্ছে যে এই যে এখানে যে প্লাস করা হয়েছিল, এই কাজটা করা হয়েছিল। কারণ আমরা তো হচ্ছে হলো সিডি আর বিডি এর মান জানি না, দুইটা প্লাস করলে আরেকটা বাহু আসবে। এবি আর এসি প্লাস করলে সমস্যা নেই, এবি আর এসি এর মান জানি, বুঝছি? নিচে বিডি আর সিডি, এই দুইটা যোগ করছি যাতে করে হচ্ছে আরেকটা বাহু আসে। তো আমাদের মেইন টার্গেটটাকে খেয়াল করি। আমরা প্রথমে হচ্ছে হলো ডি বিন্দুর স্থানাঙ্ক বের করছি, বাট আমাদের মেইন টার্গেটটা কি? আই এর স্থানাঙ্ক বের করা, অন্তঃকেন্দ্র বের করা। তো এই যে দেখেন প্রথমে ডি বের হলো, ডি কত? এই যে এটা আসছে। এবার এটা বের করলাম, কেন করলাম দেখেন, এ আই আই ডি। দেখেন এখন এখান থেকে কিন্তু আই বের করা যাবে। এ আই আই ডি হচ্ছে সি প্লাস বি অনুপাত এ, মানে আই বিন্দু